সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উত্থাপন, ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির, নোট অব ডিসেন্ট বিরোধী দলের। এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা। সেচ প্রকল্পের জন্য আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ সরকারের। ভূমিকম্প মোকাবেলার কৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। উদ্ধার কার্যক্রমে ১.৫ লাখ স্বেচ্ছাসেবকের তালিকা। এবং হাসপাতালে বাড়ছে হাম রোগীর চাপ, মোকাবেলায় প্রস্তুত সরকার। সংক্রমণ ঠেকাতে তথ্য সংগ্রহ ও প্রচারের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এটি পেশ করেন ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এতে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করেছেন কমিটির বিরোধী দলীয় সদস্যরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এতে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সংশোধিত আকারে ও ১৬টি পরবর্তীতে যাচাই বাছাই এবং ৪টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এটি পেশ করেন ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এক অবিস্মরণীয় ১৩৩টির মধ্যে ২০টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, সে বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটির বিরোধী দলের ৩ সংসদ সদস্য। তারা দোকানগুলো বন্ধ করে দিয়ে প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। তবে ইরান ঘটনার পর থেকে হঠাৎ করেই বিক্রি বেড়ে গেছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। আরেক প্রশ্নের জবাবে ভারতে আদানি পাওয়ারের সঙ্গে সই হওয়া বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে কঠোর অবস্থানের কথাও জানান জ্বালানি মন্ত্রী। ক্রমহ্রাসমান উৎপাদন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে মোট গ্যাস সরবরাহের ঘাটতি থাকায় গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে দেশে ৩১টি সরকারি শিল্প প্রতিষ্ঠান লোকসানে আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বন্ধ শিল্পের সংখ্যা অনেক এবং এই সমুদয় শিল্পের এমপ্লয়েবল নাম্বার যদি আমরা যোগ করি যে এখানে কি পরিমাণ লোকজনকে এমপ্লয় করা যেত এবং এটার মূল্য যদি হিসাব করি, সম্পত্তির মূল্য, এটি লাখ কোটি টাকা ছাড়িয়ে অনেক দূর যাবে। দেশে বর্তমানে ১৫টি চিনিকল রয়েছে, যার মধ্যে ৬টির মারাই স্থগিত রয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী। এই জায়গাতে আমাদের এই পর্যায়ে কোনো পরিকল্পনা আছে কিনা এটার জন্য আমার একটা নোটিশ প্রয়োজন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে রাজধানীর বিইআরসি কার্যালয়ে গ্যাসের নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে। অবরুদ্ধ, তার প্রেক্ষিতে বিগত মার্চ মাস পুরোটাই একটি সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল এবং সেই প্রেক্ষিতে আসলে আজকের এই মূল্য ঘোষণা। প্রতি কেজি এলপিজির মার্চ মাসে মূল্য ছিল ১১১.৭৪ টাকা, যেটি এপ্রিল মাসে হয়েছে ১৪৪.০৪ টাকা, অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে ৩২.৩০ টাকা। সবার আগে সেচের জন্য কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন মুখপাত্র মনির হোসেন চৌধুরী। বলেন, জনস্বার্থে জ্বালানির দাম বাড়ানো হয়নি। তিনি জানান, গেল এক মাসের অভিযানে ৩,৭২,০০০ লিটার তেল উদ্ধার সহ ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। জ্বালানি তেলের জন্য পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, এর মধ্যেই চলছে মজুতের প্রতিযোগিতা। গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২,০০০-এর বেশি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার তেল। অবৈধ মজুতের দায়ে জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। তারপরও মজুত কেন বন্ধ হচ্ছে না, গণমাধ্যমের এমন প্রশ্ন ছিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। আমরা গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। তিনি জানান, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও সংগ্রহের প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে এই সময়ে নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে সাশ্রয়ী হওয়া উচিত আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের সাশ্রয়ী হওয়া উচিত। তো ফলে আমি মনে করি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যে আমরা কি করে সাশ্রয়ী হয়ে পুরো জাতিকে রক্ষা করতে পারি, কারণ এটা একটা বৈশ্বিক সমস্যা। এই সমস্যা আপনি কেউ তৈরি করিনি। ফলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় উপায় হচ্ছে সাশ্রয়ী হওয়া। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি সরকার। সবার আগে সেচের জন্য কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার কোনো প্রত্যয়ন নিয়ে যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তর কথা ভাবছে সরকার। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্প দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। সপ্তাহের শেষ কর্মদিবসেও ব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিনের মতোই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, সমাধানের আশ্বাসও মিলেছে। আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা কর। এর আগে ভূমিকম্পে ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ পাঠ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। ঢাকা এবং ঢাকার আশেপাশে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আর একটা নির্দেশনা উনি দিয়েছিলেন যে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আশ্রয়স্থলগুলোকে চিহ্নিত করতে হবে এবং বিভিন্ন বিভাগের বা সংস্থার কাছে ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কী কী ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। ভূমিকম্পের দুর্যোগে বিভিন্ন সংস্থা থেকে 1,45,000 স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ঢাকার দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর উনি আরো। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানী গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা 12টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা। প্রথমত, সংস্কারের মধ্য দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, দেশে জ্বালানি সংকট চলছে, এখানেও সরকার চাতুরীর অবলম্বন করছে। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। দেশ জুড়ে হাসপাতালে বাড়ছে হাম রোগীর চাপ। জেলা উপজেলা পর্যায়ে আক্রান্তের সংখ্যাই বেশি। দুপুরে রাজধানীর শিশু হাসপাতালে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বজ্রপাতের মতো হাম আঘাত হানলেও মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে সরকার। টিকার মজুতও বাড়ানো হচ্ছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হামের সংক্রমণ। বড় আকারে ছড়িয়ে পড়ছে কয়েক জেলায়। অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে রাজশাহী ও ফরিদপুরে 2 শিশুর মৃত্যু হয়েছে। 2-3 দিন চিকিৎসা চলছে ভালো, তারপরে মনে করেন হাম উঠছে। এদিকে কয়েক সপ্তাহ ধরে রাজধানীতেও বেড়েছে সংক্রামক ব্যাধি হাম। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই আসছে নতুন নতুন রোগী। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে যাওয়ায় জটিলতাও বাড়ছে। এখন আগে তো চৌকি মিলতো না, এখন একটু চৌক মেলে। ঈদের আগে 14 দিন থেকে গেছিলাম নিউমোনিয়ার কারণে। পরে বাড়ি যাওয়ার পরে আবার হাম উঠছে। একদিন বাসায় থাকার পরে আর কি হাম উঠছে, জ্বর। হাম রোগ আছে নাকি সেটা আবার দেখা দিয়েছে, দেশে বই দেখা দিয়েছিল। এখন আইসি আর ট্রিটমেন্ট চলতে চালান, আমি আগের থেকে বেমালা সুস্থ দেই বাচ্চা। সমস্যাটা যেদিন হয়েছিল সেদিনই আমি হসপিটালে আসছিলাম না, অত টিকা মাস হয়নি এখনো। হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহার নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকটা বজ্রপাতের মতোই এসেছে হাম, যদিও দ্রুতই টিকা সংগ্রহ সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি। এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। রবিবার থেকে হামের টিকা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই ইউনিসেফের কাছ থেকে 604 কোটি টাকার টিকা সংগ্রহ করা হবে। ইউনিসেফ থেকে আমরা মিজাইলের টিকা সহ অন্য টিকা কালেক্ট করতে যাচ্ছি, which is against the money of 604 crores. নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ ঠেকাতে সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের বিকল্প নেই বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন তারা। দেশে হামের সাম্প্রতিক প্রাদুর্ভাবে করণীয় বিষয়ে বিএনপির নারী শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল আয়োজিত গোল টেবিল বৈঠকে এমন পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এমআর আসাদের রিপোর্ট। এই যে বর্তমান হামের যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, দেশে আশঙ্কাজনক হারে হামের সংক্রমণ মোকাবিলায় রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপির নারী শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেল। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাশাপাশি অংশ নেন গবেষক, লেখক ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিরা। আলোচকরা বলেন, অপতথ্যের প্রভাব হামের সংক্রমণ ঠেকাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এর জন্য প্রয়োজন বিশেষ উদ্যোগ। ক্লিক বেস করছেন, যিনি চান যে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিছু আয় করতে, তার ক্ষেত্রে দায়বদ্ধতা নাই। সো এই ক্ষেত্রে তাকে ঠেকানোর একটা উপায় হচ্ছে যে তাকে এক ধরনের ভালো তথ্য সরবরাহ করে তাকে ঠেকাতে হবে। জনগণ কি শঙ্কিত হবে, আশ্বস্ত হবে, সেটা নির্ভর করবে কতখানি তথ্য আমরা তাকে দিতে পারছি। গণমাধ্যম কতখানি সচেতন করতে পারবে সেটা ডিপেন্ড করবে আমার তথ্যের কোয়ালিটির উপরে। টিকা সংশ্লিষ্ট অন্য ভাইরাসের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপের পরামর্শ দেন তারা। এই যে মিজলস কেসগুলো আমরা এখন পজিটিভ পাচ্ছি বা হয়েছে, ভবিষ্যতে এদের কত % এসএসপির দিকে যায় সেটাও আমাদের বড় চিন্তার বিষয়। যখনই একটা বাচ্চাকে আমরা ধরে নিব যে বা কনফার্ম করে ফেলো দিস ইজ মিজেলস, সাথে সাথে কিন্তু এটাকে আইসোলেশন করতে হবে, যাতে ওর কাছ থেকে
আর কোনো বাচ্চার এটা স্প্রেড না করতে পারে। আপনাকে রুটিন ইমিউনাইজেশন ঠিক করতে হবে, রুটিন ইমিউনাইজেশন কভারেজ বাড়াতে হবে, কারণ আপনি এই ইমিউনিটি গ্যাপ তৈরি হয়ে যাবে আর আপনি এমআরএর ক্যাম্পেইন করে করে ইমিউনিটি গ্যাপ ফুলফিল করবেন, এভাবে এই মিজেলস এলিমিনেশন করা কঠিন হবে। আলোচনা সঞ্চালক বিএনপির নারী শিশুর আইনি ও স্বাস্থ্য বিষয়ক সেলের সচিব ডাক্তার রফিকুল ইসলাম আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। তিনি কিন্তু এই কথাটি স্পষ্ট বলেছেন ওদিন সাংবাদিক সম্মেলনে, আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা সকলে সেটি দেখতে পেয়েছেন। সুতরাং আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যেন অবশ্যই জনমনে যেন আতঙ্ক তৈরি না করে সে ব্যাপারে আমাদের সকলেই সাবধানতা অবলম্বন করতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। একদিকে জনমনের স্বস্তি, অন্যদিকে রাজধানীর সৌন্দর্য বর্ধন, এমন উদ্দেশ্য নিয়ে রাজধানী জুড়ে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্বিতীয় দিন দখলমুক্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজের সম্মুখ ও এর আশপাশের এলাকার ফুটপাত। এ সময় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেট। মনিরুল ইসলামের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টার চিত্র। ফুটপাত অভিযান শুরুর আগেই নিজেরাই সরিয়ে নিচ্ছেন দোকানের আসবাবপত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের ফুটপাতে দেখা যায় এমন দৃশ্য। ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়। এই অভিযান চলে ফুলবাড়িয়া ছাড়িয়ে গুলিস্তান পর্যন্ত। যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযানটা হলো, এরকম করে 2-1 দিন পর হলে আমার জন্য ভালো হয় এবং ধরে রাখার চেষ্টা করব, সেবার মানটা আরো উন্নত দিকে চলে যাবে। প্রথমে উচ্ছেদ না করে মালামাল সরানোর সুযোগ দিচ্ছে ডিএমপির বিশেষ ভ্রাম্যমাণ আদালত। কর্ণপাত না রাস্তায় এবং ফুটপাতের উপর যাদের মালামাল রয়েছে তারা দ্রুত সরিয়ে নিয়ে যান। তবে এমন অভিযানে ঘোর আপত্তি ফুটপাত ব্যবসায়ীদের। এমন অবস্থায় তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন, চান বিশেষ ব্যবস্থায় পুনর্বাসন। আমরা কি করে খাবো? আমাদের 11-12 জন ছেলে পেলে আছে। কোথাও ফুড থাকবে, কোথাও থাকবে না। সিস্টেমের মধ্যে আসলে হয়তোবা হকাররাও ভালো থাকবে, দেশে যে যানজট আছে এটা অনেকটাই কমে আসবে। আমাদের একটা পুনর্বাসন যদি করে দেয় তাহলে এটার জন্য ভালো, কারণ আমরা লক্ষ লক্ষ হকার আছি, হকারগুলো কি হবে? শুধু উচ্ছেদেই সীমাবদ্ধ থাকতে চায় না পুলিশ, উচ্ছেদ পরবর্তী চলবে টানা নজরদারি। এমন দাবি করলেন এডিসি কাজী রোমানা। বলেন, ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে কঠোর হবে পুলিশ। আরেকটা টিম ওখানে কাজ করছে যাতে এটা বসতে না পারে। অলরেডি কাজ করে এটার ছবি এবং ভিডিও আমরা সদর দপ্তরে প্রেরণ করেছি। গতকালকের অভিযানের কথা বলছি, আর আজকে যেটা করলাম বা করছি সেটা আমরা আবারও আগামীকালকে এসে আবারও এটার কন্টিনিউশন রাখবো ইনশাআল্লাহ। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। বলছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার। আমরা আপনাকে তথ্য দিই, সরকার এটা নিয়ে ভাবছে বিকল্প কিছু করা যায় কিনা। আপনাদের হলিডে মার্কেট হতে পারে বা সন্ধ্যাকালীন মার্কেট হতে পারে, যেমন অনেক অফিসিয়াল এলাকা আছে যেখানে সন্ধ্যার পরে লোক থাকে না, ওখানে আমরা এই মার্কেটগুলো, এটা হতে পারে। যে কোনো আপনাদের মতিঝিল হতে পারে, মতিঝিলে সন্ধ্যার পরে লোক থাকে না। এগুলো আমরা বিকল্প সরকার চিন্তা করছে, এই চিন্তা মাথায় নিয়ে আমরা উচ্ছেদ অভিযানে নেমেছি। দ্বিতীয় দিনে খিলগাঁও, লালবাগ, গুলশান ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো নানা ধরনের অর্থনৈতিক সমস্যা তুলে ধরলেও সমাধান দিতে পারেনি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে দেশের জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং অর্থনীতিকে গতিশীল করতে রিনিউয়েবলস ভিশন ও এনার্জি হাব বাস্তবায়নের প্রস্তাব উপস্থাপন করেছে কমল নিউ ড্রিম নামের একটি অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্ম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্ল্যাটফর্মটির আয়োজিত সংবাদ সম্মেলনে টেকসই অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। সিভিল সোসাইটিরা বিভিন্ন পর্যায়ে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে, তারা কিন্তু এইটাকে ঠিকভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারকেও গাইড করছে না, বেসরকারিভাবেও সেরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সিপিডি থেকে শুরু করে ফার্মিদা আপা যত অর্থনীতিবিদ সারাক্ষণ বলতেছে যে ও আমাদের লো হ্যাঙ্গিং ফ্রুট, অনেক সমস্যা। গত 3 বছর আমরা অক্লান্ত পরিশ্রম করে আগামী 50 বছরে বাংলাদেশের অর্থনীতি কি হইতে পারে এই রকম আমরা একটা ফাব্রিকেশন করে ফেলছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। শত্রুপক্ষের সেনাদের উপর সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধির পাশাপাশি সেনারা স্থল হামলা চালালে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতমি। শত্রুরা আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ বস্তুকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। ইরানের অস্ত্র ভান্ডার ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করে আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাতের হুমকি দিয়েছেন তিনি। শত্রুপক্ষের সেনাদের ওপর সার্বক্ষণিক নজরবৃদ্ধির পাশাপাশি সেনারা স্থল হামলা চালালে একজনকেও বাঁচিয়ে না রাখার নির্দেশনা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর চরম আঘাত হানার হুমকির পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় ট্রাম্পের উপর ক্ষুব্ধ যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিপস। যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট কৌশল নেই বলেও উল্লেখ করেন তিনি। সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণা সম্পূর্ণরূপে অবাস্তব বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে ফরাসি প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে ট্রাম্প বলেছেন ম্যাক্রো তার স্ত্রীর হাতে ঘুষি খেয়েছিলেন, তা এখনো সেরে উঠতে পারেননি। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, এবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উত্থাপন। বৃষ্টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির, নোট অব ডিসেন্ট বিরোধী দলের। এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা। সেচ প্রকল্পের জন্য আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশ সরকারের। ভূমিকম্প মোকাবেলার কৌশল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। উদ্ধার কার্যক্রমে ১.৫ লাখ স্বেচ্ছাসেবকের তালিকা। এবং হাসপাতালে বাড়ছে হাম রোগীর চাপ, মোকাবেলায় প্রস্তুত সরকার। সংক্রমণ ঠেকাতে তথ্য সংগ্রহ ও প্রচারের তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।